সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আবারও তোমাদের দ্বিতীয় ক্লাসে চলে এসেছি। আশা করছি তোমরা ভালো আছো এবং এই মুহূর্তে সেটের সামনে আছো। পাশাপাশি তোমাদের যারা অভিভাবকবৃন্দ আছেন তাদেরকে আসসালামু আলাইকুম এবং আদাব। আশা করছি আপনারাও ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দশম শ্রেণীর একটি কবিতা পড়ব। শিক্ষার্থীরা, এই বৈশ্বিক মহামারীতে আমরা বন্দী হয়ে পড়েছি। আমরা চাইছি স্বাধীনতা, আমরা চাইছি মুক্তি বা স্বাধীনতা। এই স্বাধীনতা আসলে অর্জন কিভাবে করা যায়, এর পিছনে কি প্রয়োজন, এর জন্য কি দরকার? শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে আমি কি পড়াবো। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। কবি নির্মলেন্দু গুণের কবিতা। শিক্ষার্থী বন্ধুরা, আমি যেহেতু আমাদের অনলাইন ক্লাসগুলো খুব স্বল্প সময়ের, সেজন্য আমি আজকের স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো এর শিখনফল তোমাদেরকে লিখে দিয়েছি। আমি সবার আগে তোমাদের পাঠের শিরোনাম বোর্ডে লিখে দিচ্ছি। অনেক বড় স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। কবি নির্মলেন্দু গুণ। প্রিয় শিক্ষার্থীরা, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, এই কবিতাটি পড়ে আমরা কি শিখব, আমাদের শিখনফল কি? এই কবিতাটি পড়ে আমরা কবি নির্মলেন্দু গুণ সম্পর্কে ধারণা লাভ করব, তোমরা ধারণা লাভ করবে এবং 7ই মার্চের ভাষণ সম্পর্কে তোমাদের ব্যাপক ধারণা আসবে। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট, আন্দোলন সম্পর্কে তোমরা জ্ঞান লাভ করবে। আমি বোর্ডে শিখনফল তোমাদেরকে আগেই লিখে দিয়েছি। যেহেতু আমাদের অনলাইন ক্লাসগুলো সংক্ষিপ্ত, তাই সময়ে নষ্ট যেন না হয়, তোমরা শিখনফলটা লিখে নাও। আমরা কবি পরিচিতিতে চলে যাই। কবি নির্মলেন্দু গুণ তার কবিতায় প্রতিবাদী চেতনা, সমকালীন সামাজিক এবং রাজনৈতিক জীবনের ছবি তুলে ধরেছেন এবং তার জন্ম 1945 সালে নেত্রকোনা জেলার কাশবন গ্রামে। তিনি অনেক ধরনের কবিতা লিখেছেন, তার মধ্যে রয়েছে প্রেমাংশু রক্ত চাই, বাংলার জল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে কবিতাটি পড়ব সেটি তার চাষাভূষার কাব্যগ্রন্থ থেকে নেয়া। কবি নির্মলেন্দু গুণ পেশায় সাংবাদিক ছিলেন। তিনি লেখালেখির পাশাপাশি সাংবাদিকতাও করতেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কবিতায় চলে যাই। পাঠের মধ্যে তোমাদের মধ্যে জয়ন্ত, হাসিব, জ্যোতি, সন্দীপন, কথা, তোমরা নিশ্চয়ই সেটের সামনে আছো আশা করছি এবং অবশ্যই রেসপন্স চাচ্ছি। তোমরা কি ক্লাসটি করছো কি না এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা করবে, পড়ার মাঝখানেও করতে পারো। আমি পরবর্তীতে যখন কমেন্ট বক্স দেখব তখন সেই উত্তরগুলো দেব।
নিশ্চয়ই। কবি বলেছেন একটি কবিতা পড়া হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর হতে। জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি? শিক্ষার্থীরা, বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান 7ই মার্চে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণটির কে লক্ষ্য রেখে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের একটি পত্রিকা নিউজ উইক, সেখানে বঙ্গবন্ধুকে রাজনৈতিক কবি আখ্যায়িত করে বলেছেন যে তিনি এমন একজন কবি, তার কথায় তিনি লক্ষ লক্ষ মানুষকে সম্মোহিত করতে পারেন, তিনি লক্ষ লক্ষ মানুষকে দিক নির্দেশনা দিতে পারেন। তার বক্তৃতা কবিতার মতো সম্মোহনী জাদু আছে তাতে। কবি এখানে জনসমুদ্রের উদ্যান সৈকত, জনসমুদ্র যারা বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য একত্রিত হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ, আপামর জনসাধারণ, সেই লক্ষ লক্ষ মানুষকে মানুষের সমুদ্র বলে নির্মলেন্দু গুণ আখ্যায়িত করেছেন। আর সেই মানুষের সমুদ্রকে তিনি বলেছেন যে উদ্যান, বাগানের মতো। এরপরে কবি বললেন এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল? বৃক্ষে বেঞ্চে তাহলে কেমন ছিল? শিশু পার্কে বৃক্ষে বেঞ্চে ফুলে শোভিত এই ঢাকার হৃদয় মাঠখানি। জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। সুপ্রিয় শিক্ষার্থীরা, কবি নির্মলেন্দু গুণ সত্যিই বলেছেন আজকের সেদিন বঙ্গবন্ধু যে 7ই মার্চের ভাষণ যে মাঠে দিয়েছিলেন, তখন সেটির নাম ছিল রমনা রেসকোর্স। তার উত্তর দিকে একটি মঞ্চ ছিল। আজকের যে শিশু পার্ক তৈরি করা হয়েছে, দোল খাওয়ার জন্য বিভিন্ন ফুলের বাগান তৈরি করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান, সেদিন এসবের কিছুই ছিল না। কবি বলছেন যে জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। কবি এখানে কালো হাত বলতে অশুভ শক্তির উত্থানকে বলেছেন। যেই বঙ্গবন্ধুর নির্দেশে যে ত্যাগী ঋষি, নিঃস্বার্থ অবিসংবাদিত নেতার নেতৃত্বে আমরা আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে একটা অশুভ শক্তি। সেই অশুভ শক্তিরকেই তিনি কালো হাত বলেছেন নির্মলেন্দু গুণ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি। কবি বললেন
যে আজকে যে শিশু জন্মায়নি, ভবিষ্যতে যে জন্মাবে, এবং আগামী দিনে যে কবি অর্থাৎ কর্ণধার, এই শিশু পার্কের দোলনায় দোল খেতে খেতে একদিন তুমি সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। শিক্ষার্থীরা, তোমরা মনে রেখো, কিছু কিছু বাক্য আছে যেগুলো আমাদেরকে ব্যাখ্যা করতে হবে, যেমন শ্রেষ্ঠ বিকেলের গল্প। শিক্ষার্থীরা, এই শ্রেষ্ঠ বিকেলের গল্প বলতে নির্মলেন্দু গুণ 7ই মার্চের ভাষণকে লক্ষ্য করে বলেছেন। 7ই মার্চের ভাষণকে তিনি শ্রেষ্ঠ বিকেলের গল্প বলেছেন। এমন গল্প হয়তো আর হয় না, সবার সেরা যে গল্প, যে কবিতা আমাদেরকে মুক্তির স্বাদ দিয়েছে। এরপর কবি বললেন, তোমরা বইয়ের সাথে একটু মিলিয়ে নাও, আমি এই কবিতাটি মুখস্থ রেখেছি কিন্তু এই মুহূর্তে সব বলতে পারছি না, তোমরা বইয়ের সাথে তবুও মিলে নাও। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত। শুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আর আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। শিক্ষার্থীরা, সেদিন আজকের যে সোহরাওয়ার্দী উদ্যান, সেদিন কিন্তু এই মাঠটি এরকম ছিল না। সেদিন কি ছিল? উপরে একখণ্ড অখণ্ড আকাশ ছিল, আর পুরো মাঠকে বলা হয়েছে সবুজে সবুজময়, সবুজের যেন সমুদ্র। তিনি বলেছেন, স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ। প্রাণীর সবুজ, এটা তিনি কি বুঝিয়েছেন? তারুণ্য বুঝিয়েছেন, সজীবতা বুঝিয়েছেন। যাদের মধ্যে তারুণ্য আছে, যাদের মধ্যে প্রাণের সজীবতা আছে, তারাই পারে লড়াই করতে, তারাই পারে শত্রুকে পরাজিত করতে, মুক্তিকে ছিনিয়ে আনতে। কবি এটাই বুঝিয়েছেন। এরপরে কবি বললেন, কপালে কবজিতে লাল শালু বেঁধে কারখানা থেকে ছুটে এসেছিল লোহার শ্রমিক। শিক্ষার্থীরা, একটু খেয়াল করে দেখো যে লোহার শ্রমিক, কারখানা থেকে কপালে কবজিতে লাল শালু। লাল শালু শব্দটার সাথে তোমরা কেমন পরিচিত জানি না। লাল শালু বলতে লাল কাপড়কে বোঝানো হয়েছে। লাল শালু আসলে বিদ্রোহের প্রতীক। লাল শালু আসলে বিদ্রোহের প্রতীক, সংগ্রামের প্রতীক। যারা লাল শালু বেঁধে এসেছিল তারা সংগ্রাম করবার জন্যই, সংগ্রামের বাণী শুনবার জন্য এসেছিল। এই মাঠে ছুটে এসেছিল লাঙল জোয়াল কাঁধে, ঝাঁক বেঁধে এসেছিল উলঙ্গ কৃষক। উলঙ্গ কৃষক বলতে যাদের জামা নেই তাদেরকে বোঝানো হয়েছে।
হাতের মুঠোয় মৃত্যু, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতাকুরানিরা দল বেঁধে। শিক্ষার্থীরা, মধ্যবিত্ত এসেছিল, মৃত্যু নিশ্চিত যুদ্ধে গেলে জেনেও। নিম্নবিত্ত এসেছিল, করুণ কেরানি বলতে স্বল্প বেতনের চাকুরিজীবীদের কথা বলা হয়েছে, তারা এসেছিলেন। আর এসেছিল তোমাদের মতো ছোট ছোট শিশু পাতাকুরানিরা। পাতাকুরানি বলতে কবি নির্মলেন্দু গুণ এখানে বুঝিয়েছেন যারা অনাথ শিশু। তারপর কবি বললেন, একটি কবিতা পড়া হবে, একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি। শিক্ষার্থীরা, এই কবিতা সাধারণ কোনো কবিতা নয়। বঙ্গবন্ধুর কাছে, জাতির জনক শেখ মুজিবুর রহমানের কাছে, বাংলার আপামর জনসাধারণ সেই বাণীগুলো শুনতে এসেছিল, যে বাণী কবিতার মতো স্বাধীনতার জন্য, যে বাণী কবিতার মতো স্বাধীনতার জন্য, সংগ্রামের জন্য মনোবল নিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। সেই ভাষণ শুনবার জন্য, কবিতা শুনবার জন্য কি ব্যাকুল, কি অধীর প্রতীক্ষা সকলের। শিক্ষার্থী বন্ধুরা, কবিতাটি অনেক বড়, আমি সংক্ষেপে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে দাঁড়ালেন জনতার মঞ্চে। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের হলো। শিক্ষার্থীরা, কবি শেষ যে কথাটি শোনালেন তার আগে কিছু কথা আছে। শত বছরের শত সংগ্রাম শেষে, একটু তোমরা খেয়াল করে দেখো, এই লাইনটি আমি লিখে দিচ্ছি না, তোমরা একটু খেয়াল করে দেখো। শত বছরের শত সংগ্রাম, আসলে বাংলার স্বাধীনতা অস্তমিত হয়েছিল 1757 সালে পলাশির যুদ্ধে। ব্রিটিশরা আমাদেরকে পরাধীন করেছিল সেদিন, সিরাজউদ্দৌলাকে পরাজিত করে, প্রকৃতপক্ষে বাঙালিদেরকেই পরাজিত করেছিল। এরপরে 1857 সালে আমরা সিপাহী বিপ্লব পেয়েছি, ব্রিটিশ বিরোধী আন্দোলন। তারপর 1930 সালে চট্টগ্রামে আমরা সূর্য সেনের নেতৃত্বে সশস্ত্র ব্রিটিশ বিরোধী আন্দোলন পেয়েছি। তারপর 1948 সালে ভাষার জন্য সংগ্রাম, 1952 সালে ভাষা আন্দোলন, 1971-এর মুক্তির চেতনা, সংগ্রামের প্রস্তুতি। এই কারণেই কবি নির্মলেন্দু গুণ বললেন,
যে শত বছরের শত সংগ্রাম জানবার পরে আমরা স্বাধীন হতে চাই, নির্যাতন নিপীড়ন নিষ্পেষণের শেষ দেখতে চাই, আমরা মুক্তি চাই। যে পাকিস্তানি বর্বর বাহিনী আমাদেরকে আমাদের সমস্ত স্বাধীনতার আন্দোলন নস্যাৎ করে দিতে চেয়েছিল, বঙ্গবন্ধুর ভাষণ শুনে আমরা একটা বিরাট অপশক্তির বিরুদ্ধে সামান্য শক্তি নিয়ে, দৃঢ় মনোবল নিয়ে সেই ভাষণকে উপলক্ষ করে আমরা আমাদের বাঙালিরা রক্তক্ষয়ী যুদ্ধ করেছিলেন 9 মাস। আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছি আমাদের অবিসংবাদিত নেতার কারণে। শিক্ষার্থীরা, এখানে তোমরা যদি আরও দু একটি কথা দেখতে পাও যে নির্মলেন্দু গুণ তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল এবং জনসমুদ্রে জাগিল জোয়ার। এই দুটি বাক্য আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতার গ্রাস কবিতার এবং বিষ্ণুদের ঘোড়সাওয়ার কবিতার দুটো লাইনকে খুব সুনিপুণভাবে ব্যবহার করে এই কবিতাটির আরও গুরুত্ববহ করে তুলেছেন, স্বইচ্ছায় করেছেন। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে, গণসূর্য সেদিনের সেই যে মঞ্চ যেখানে বঙ্গবন্ধু তার ভাষণ দেবেন, কবিতা শোনাবেন, তিনি যে ভাষণটি দিয়েছিলেন সেটি তিনি কোনো খসড়া করেননি, কাগজে লেখেননি, অনর্গল কথা বলেছেন, জনসাধারণ যেন বুঝতে পারে, সকলেই যেন বুঝতে পারে সেই রকম করে কথা বলেছেন। কখনো শুদ্ধ ভাষায়, কখনো আঞ্চলিক ভাষা ব্যবহার করেছেন, যেন সেটি ঠিক সঠিক প্রয়োজনীয় একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বলেছেন। এরকম ভাষণ পৃথিবীতে খুবই কম আমরা পেয়েছি। বজ্র কণ্ঠবাণী, কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী, এই বাক্যটি যদি তোমরা পড়ো তাহলে বুঝতে পারবে যে তার কণ্ঠে বজ্রপাতের মতো, বজ্রের মতো কঠিন দৃঢ়তা ছিল, যা বজ্রকে রোধ করা যায় না, বঙ্গবন্ধুর বাণীকেও রোধ করার সাধ্য কারোরই ছিল না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পড়ার একেবারে শেষে গিয়েছি, আলোচনার আসলে শেষ নেই, অনেক বেশি। আমরা 3 দিন ধরে একটি কবিতা পড়ি, আজকে অনলাইন ক্লাসে আমরা স্বল্প সময়ের মধ্যে সেটি শেষ করছি। এরপরে যদি তোমরা সবার শেষে যে লাইনটি আছে সেটা হচ্ছে, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের হলো। স্বাধীনতা কি শুধুমাত্র আবিধানিক একটি শব্দ? স্বাধীনতা কি শুধুমাত্র আবিধানিক একটি শব্দ? না, স্বাধীনতা অর্জনের পেছনে অনেক ত্যাগ, তিতিক্ষা, রক্তক্ষয়ী যুদ্ধ জড়িয়ে আছে। সেই স্বাধীনতা শব্দটি কবি নির্মলেন্দু গুণ তার ইতিহাস সংক্ষিপ্ত আকারে এখানে আলোচনা করে একটি অর্থবহ ব্যঞ্জনা আমাদের সামনে তুলে ধরেছেন। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই কবিতাটি পড়বে, অনেকবার পড়বে। এরপরও যদি কোনো বাক্য বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে আমাকে জানাবে কমেন্ট বক্সে, এবং যদি মনে হয় যে শব্দার্থগুলো তোমরা বইয়ের মধ্যেই পাবে, আমি আলাদা করে লিখে দিলাম না, সময় নষ্ট হবে বিধায়। আর যদি মনে করো যে এরপরও কোনো শব্দার্থ তোমার দরকার আছে তাহলে অভিধানে দেখে নেবে, আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজ তোমরা লিখে নাও। দলগত কাজ দেওয়া সম্ভব হচ্ছে না,
যেহেতু তোমরা বাড়ির বাইরে বের হতে পারছো না বা শ্রেণীকক্ষে নেই, সেই জন্য দলগত কাজ দিতে পারছি না। এখানে একক কাজ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। তোমরা কবিতার মূল ভাবটি পড়বে। কবিতার মূল ভাব লিখবে। কবিতার মূল ভাব যদি তোমরা জানতে পারো তাহলে যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা সহজেই দিতে পারবে। মূল ভাবটা আমাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করে, এটা আমাদের জানা সবচেয়ে জরুরি। আমি আরেকটি কাজ তোমাদেরকে দিব, যে ৭ই মার্চের ভাষণটি তোমরা সংগ্রহ করবে। সংগ্রহ করে মুখস্থ করবে। যখন বিদ্যালয় খুলবে আমি তোমাদের কাছ থেকে এই ৭ই মার্চের ভাষণটি শুনবো এবং ভালো মতো শুনতে চাই, স্পষ্ট উচ্চারণে আমাদের বঙ্গবন্ধু যেই রকম করে বলেছেন ঠিক সেই রকম করে হুবহু তোমরাও বলবে। আর অনুধাবন কিছু দিচ্ছি। শত বছরের শত সংগ্রাম শেষে বুঝিয়ে লেখো। শিক্ষার্থীরা, আমি বাড়ির কাজ শব্দটি মিশিয়ে দিলাম কারণ এদিকে নিচে জায়গা হচ্ছে না। অনুধাবন ২। শ্রেষ্ঠ বিকেলের গল্প বলতে কবি কি বুঝিয়েছেন? আরেকটি দিচ্ছি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসের সাথে যুক্ত ছিলে এবং যদি এখনও বারবার বলছি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা করবে। আর অনুধাবন স্তর মেনটেন করেই করবে, যে জানো যে স্তরগুলো মেনটেন করতে হয়। অনুধাবনে ২, প্রয়োগে ৩, উচ্চতর দক্ষতায় ৪, এভাবে তোমরা মেনটেন করবে। আর এই কাজগুলো থাকলো, বিদ্যালয় খুললেই আমি তোমাদের কাছ থেকে এই কাজগুলো নেব এবং পাশাপাশি কবিতাটি সুন্দর করে পড়তে শিখবে। এই চমৎকার একটি কবিতা, এই কবিতাটি তোমাদের কাছে শুনতে চাই। তোমরা অনেক বেশি ভালো থেকো, পড়াশোনাটা চালিয়ে যাও আর স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো থেকো।